রাজনীতি নাকি রাজনীতির জনগণ, রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আনজুমান নিকোল। দর্শক, আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ, আমাদের সঙ্গে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার SM শাহরিয়ার কবির আছেন, আমাদের সঙ্গে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরীও আছেন, সাথে আছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ। তারেক রহমান কেন লন্ডন থেকে দেশে আসছেন না বা কবে আসবেন, সেই আলোচনার মধ্যে খবর এলো যে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে আজ মধ্যরাতের পর লন্ডনে নেওয়া হবে। -4 তত্ত্ব কি সফল হতে যাচ্ছে? জি, আপনাকে ধন্যবাদ। মানে কোনটাতে জি? -4 তত্ত্ব? -4 মানে অ্যাকচুয়ালি উই আর নট অ্যাওয়ার অ্যাবাউট এনি মাইনাস ফর্মুলা। আমাদের ডিকশনারিতে কোনো মাইনাস বলে কিছু নেই। সুতরাং এটা একটা রাজনৈতিক সুবিধা, অবিশ্বাস তৈরির চেষ্টা। এবং আপনি যদি খেয়াল করুন, এই দফায় বেগম জিয়ার অসুস্থতার পর থেকে মাইনাস করা, ওনার শারীরিক অবস্থা নিয়ে নানান ধরনের গুজব সৃষ্টি করা, এই কাজগুলি কারা করছে আমরা যদি একটু চোখ রাখি, একটু বিশ্লেষণ করি, তাহলে কোয়াটারটা খুব পরিষ্কার হয়ে যায়। সুতরাং যেই মানুষগুলি বাংলাদেশের এক্সিস্টিং পলিটিক্যাল হারমোনির মধ্যে এক ধরনের নয়েজ সৃষ্টি করার চেষ্টা করছেন, তারা এই বিষয়টি নিয়ে খুব নোংরাভাবে, ন্যাক্কারজনকভাবে রাজনীতি করছেন। বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে ওনাকে ওনার চিকিৎসক দল, ওনার পরিবার এবং দলের সিদ্ধান্ত মোতাবেক বিদেশে চিকিৎসার জন্য সর্বশেষ চেষ্টাটি হচ্ছে। আমরা আশা করি সেটা সফল হবে। এর আগেও তো উনি চিকিৎসা নিয়েছেন, তখন কিন্তু এটা নিশ্চিত হয়ে গিয়েছিল যে -4 ডান হয়েছিল না, উনি আবার ফিরলেন কি করে? উনি তো আবার ফিরেছেন। সুতরাং এই যে অহেতুক আলোচনাগুলি, এগুলি করে সামাজিক যোগাযোগ মাধ্যম উত্তপ্ত করা যায়, এগুলি করে যে কোনো দলের তৃণমূলের কর্মীদেরকে নানানভাবে বিভ্রান্ত করা যায়, কাউকে এম্বারাস করার চেষ্টা করা হয়। কিন্তু আপনি যদি অপরদিকে বেগম জিয়ার দল, তার পরিবার এবং সরকার এই জায়গাগুলিতে খেয়াল করেন, আপনি দেখবেন যে সবাই ওনার সুস্থতার জন্য, ওনার শারীরিক পরিস্থিতির উন্নতির জন্য সর্বোচ্চ প্রয়াস দিয়ে যাচ্ছে। জি, আমরা জোবাইদুর রহমান আসার একটা খবর পাচ্ছি, সরকার কি এই বিষয়ে কিছু জানে, বা সরকারের কাছ থেকে বিএনপির তরফ থেকে বা পারিবারিক পর্যায় থেকে নিরাপত্তার কোনো আবেদন বা এরকম কিছু কি কোনো খবর আছে আপনার কাছে? জোবাইদুর রহমান যদি আসেন, উনি কিন্তু নতুন আসছেন না, উনি 5 আগস্টের পরে এর আগেও এসেছেন, ওনার প্রয়োজনীয় নিরাপত্তার বিধান সরকার করেছে। এবারও যদি উনি আসেন, ওনার যতটুকু নিরাপত্তার প্রয়োজন হবে সবটুকু করতে সরকার প্রস্তুত। কিন্তু সরকারের কাছে এখনো কনক্রিট খবর নেই, বা থাকলেও হয়তো আপনি বলছেন না। সরকারের কাছে কনক্রিট ধরুন অনেক বিষয়ে খবর আছে, সবকিছু হয়তো এই মুহূর্তে আমার কাছে নেই। তো সরকারের কাছে ইতিমধ্যে ওনার পরিবার থেকে বা দলের পক্ষ থেকে কিছু জানানো হয়েছে কিনা ঠিক এই মুহূর্তে আপনাকে আমার পক্ষে বলা সম্ভব নয়। জি, ব্যারিস্টার শাহরিয়ার কবির, কয়েক ঘন্টা পর উন্নত চিকিৎসার জন্য দেশ ছাড়ছেন বেগম খালেদা জিয়া। হয়তো আগামীকাল, মানে আজকে যে রাত পোহাবে, ভোরে হয়তো বা তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে উন্নত চিকিৎসার জন্য। খালেদা জিয়া ভীষণ অসুস্থ, দেশবাসী তার জন্য দোয়া করছে। তারেক রহমান লিখেছেন, দেশে না আসার বিষয়ে লিখেছেন, স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত, যেটা অনেক রহস্য তৈরি করেছে এবং সহসাই তিনি দেশে আসছেন কি আসছেন না সেটা নিয়ে নানান গুজব, আলোচনা, সমালোচনা। শেখ হাসিনা মৃত্যুদণ্ড মাথায় নিয়ে ভারতে, সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে আজ গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, তিনিও দেশে নাই। মানে আর কয়েক ঘন্টা পরে 4 জনের কেউই দেশে থাকবেন না। -4 বলতে যে তত্ত্বের কথা বোঝানো হয় সেটা না হলেও 4 জনের কেউই আর দেশে থাকছেন না। দেশে আছেন কেবল জামায়াতের 3বারের আমির ডাক্তার শফিকুর রহমান। বিষয়টি কেমন লাগছে জামায়াতে ইসলামীর? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার টিভি সমস্ত দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। আমার কুয়াত লোচক যারা আছেন, ইনক্লুডিং আপনাকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমে আপনার এই -4-এ আমার বিরাট আপত্তি। হাসিনা ইজ এ ডেড বডি,
আর জয় নেভার ওন দিস কান্ট্রি, তার মার মতো তার নানার মতো একটা বিশ্বাসঘাতক। সো বিশ্বাসঘাতককে আপনি 4-এর মধ্যে নিয়ে এসে যদি আলোচনার বিষয়বস্তু করতে চান, সেই বিষয়ে আমি আলোচনা করতে একদম নারাজ। আমি আবারও বলতেছি, হাসিনা ইজ এ ডেড বডি। হাসিনা নিজের দাফন, নিজের কাফন ইচ্ছা মতো তার শ্বশুরবাড়ি ইন্ডিয়াতে চলে গেছে। আপনি তাকে আবার নিয়ে আসতেছেন কেন? রাজনীতিতে তাকে কেন আপনি একটা পার্ট করতে চাচ্ছেন? এবার দ্বিতীয় কথা বলি, দেশনেত্রী, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির না, সারা বাংলাদেশের মানুষের সমস্ত দল মত নির্বিশেষের উপরে উঠে গেছে। কেন এই উপরে উঠে গেছে? এটাই হচ্ছে হাসিনার জন্য অপমৃত্যু। হাসিনার ফাঁসি হয়েছে সেটা না, কিন্তু হাসিনা দেখতেছে সমস্ত রাজনৈতিক দল, যাকে আমি কারাগারে পয়জন দিলাম, তাকে নিয়ে সবাই মিলে বলতেছে উনি সমস্ত বাংলাদেশের মানুষের নেত্রী, সমস্ত দল মত নির্বিশেষের উপরে। তখন ওর মনে হয়েছে ওর বাবার মৃত্যুর সময় একটা লোক রাস্তায় নামেনি। আর জিয়াউর রহমান যখন মারা যায় তখন মানিক মেহবিনীতে লোক জায়গা দেওয়া যায়নি। সো রাজনৈতিক অপমৃত্যুকে আপনি আবার যদি -4 বলে নিয়ে আসার চেষ্টা করেন, আর জয় হচ্ছে একটা লুটেরা সম্পর্কে আপনার বলতে তো আমি আপনাকে নিয়ে খুব গর্ববোধ করি, কারণ আপনি এই দেশের এই আন্দোলনে ওয়ান অফ দ্য, আমি হিরোইন বলবো না, আপনি হচ্ছে সেই যোদ্ধা। সেই যোদ্ধা কোনদিন এটা লুটেরাকে এই 4-এর মধ্যে আনতে পারে না। এটা আপনার জন্য অপমান, এই অভ্যুত্থানের জন্য অপমান। আর জামাতের কথা বলতেছেন, শোনেন, আমরা সবাই চাই বেগম খালেদা সুস্থ হোক, উনি ফিরে আসুক, কারণ উনি অসুস্থতা এই সময় এই রাজনীতিতে একটা ভ্যাকুয়াম ক্রিয়েট করবে, একটা অনিশ্চয়তা ক্রিয়েট করবে। নির্বাচন না, সব কিছু তিনি সবাই মেনে নিছে তাকে অভিভাবক। আপনি চিন্তা করেন, আমার মা বা বাবা সবাই তো চলে যায় পৃথিবীতে, হঠাৎ করে চলে গেলে কীরকম একটা অবস্থা হবে? নিশ্চয়ই কারোর জন্য এটা আকাঙ্ক্ষার বিষয় হবে না, এবং সবাই সর্বোচ্চভাবে দোয়া করতেছে। এমন কোনো দল পাবেন না, মসজিদ, মন্দির, প্যাগোডা, কোথাও খালেদা জিয়ার জন্যে কি হচ্ছে না, দোয়া করা হচ্ছে না। সেখান থেকে যেহেতু সমস্ত রাজনৈতিক দল, এখানে পার্টিকুলারলি কোনো দলের কথা বলার কিছু নেই। আর আপনি তারেক জিয়ার কথা বললেন, দেখেন এই খেলা আজ থেকে না। ইন্ডিয়া জিয়া পরিবারকে কোনো দিন তার হাতের মুঠায় নিতে পারেনি, এবং তারেক জিয়া যে কথাটা বলছে শোনেন, সন্তানের চেয়ে মায়ের প্রতি দরদ পৃথিবীতে কারো হবে না। এবং আমি আমার কাছে এই বিষয়টা একদম অবান্তর, তারেক জিয়া কেন আসতেছে বা আসতেছে না এই নিয়ে আলোচনা করাটাই আমাদের উচিত না, কারণ তিনি তার মা, এই সম্পর্ক আমার আপনার সবার চেয়ে ঊর্ধ্বে। এখন দ্বিতীয় জিনিসটা, তাহলে তারেক জিয়া সাহেব আসতে পারতেছেন না কেন, বা তার মাকে লন্ডন নিয়ে যাবেন কিভাবে? দেখেন ডাক্তার পর্যন্ত পাঠাইছে। আর একটা জিনিস বলি, এই আপসহীন নেত্রী, পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস হচ্ছে নিজের কাঁধের উপর সন্তানের লাশ। সেটাও বেগম জিয়া নিজের কাঁধের উপর নিয়েছেন এই দেশকে ভালোবেসে। কোকোর মৃত্যু, ডেড বডি যখন দেখে হাউমাউ করে কাঁদছেন, তারপর দেশ ছেড়ে চলে যাননি। তবে যারা এই ধরনের কথা বলে -4 বলে খালেদা জিয়া চলে যাবেন, এটা একটা রাজনৈতিক মিথ্যাচার, এবং এটা দেশনেত্রীকে অপমান। কারণ তিনি এই দেশকে বলেন তো সন্তানের মায়া ত্যাগ করে এই দেশকে আঁকড়ায় ধরেছিল। ওই আলিয়া মাদ্রাসার মাঠে একটা অসুস্থ মানুষকে কিভাবে নিয়ে গেছে, তারপরও রাজি হয়নি। তিনি কোদিন একটা দরখাস্ত করেনি, তার ভাই বোনেরা দরখাস্ত করছে তার মেডিকেল ট্রিটমেন্টের জন্য বাইরে। আপনি একটা দরখাস্ত দেখাতে পারবেন না যে দরখাস্তের সাইন আছে বেগম খালেদা জিয়ার, যে আমাকে ট্রিটমেন্টের জন্য বাইরে পাঠাও। তিনি যেদিন 5 তারিখের যেদিন সন্ধ্যাবেলা মিটিং হলো, খালেদা জিয়াকে একবারে বলছে আমার মুক্তির জন্য ব্যবস্থা করো। সারা দেশ বলছে তিনি আপসহীন নেত্রী, তাকে পুরস্কৃত করো, যে সন্তানের চেয়ে দেশকে ভালোবাসছে। আপনি সেই তাকে নিয়ে আসতেছেন কার সাথে? একটা ফ্যাসিবাদ, একটা মনস্টার, একটা দাসী, স্লেভ এবং ভারতের মুখ্যমন্ত্রী, তার সাথে তুলনা করতেছেন। এই দেশকে অপমান করা, দেশনেত্রীকে অপমান করা। সো -4 বাদ দিয়ে কথাটা বলেন যে খালেদা জিয়া ফিরবে কি ফিরবে না, এটা নিয়ে বললে আমি উত্তর দিব, কিন্তু -4 আনেন না, এটা জালিয়াতেও তার সাথে না। এস এম শাহরিয়ার কবি, আমি আশা করি আমার প্রশ্নের উত্তর দিয়ে আপনি শেষ করেছেন। আপনি আমার অনুষ্ঠানে সম্মানিত অতিথি, আপনার প্রতি সম্মান রেখেই বলছি, বিজয়ের মাস চলছে, তো বিজয়ের মাসে যমুনা টেলিভিশনের সেটে দাঁড়িয়ে আপনি বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলেছেন। আমি আমার জায়গা থেকে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে এর প্রতিবাদ জানিয়ে রাখলাম। আপনাকেও বলে দেই সেটি বঙ্গবন্ধু না, আপনার কাছে হতে পারে। শুনেন, আপনি উপস্থাপক, আগে আমাকে শেষ করতে দেন না। আপনি এখানে নিয়ে আসছেন বলে না, এখানে নিয়ে আসছেন বলে না, আপনি শুনেন, আগে কথা শুনেন, ইট ইজ নট ইওর, না ঠিক আছে, এই অনুষ্ঠানে তাহলে আপনি একটা জিনিস শেষ করে দিতে পারবেন না। আপনাকে ফ্লোর দিব, আপনি আচ্ছা আমি উত্তর দিব, ঠিক আছে।
এই অনুষ্ঠান কিভাবে চলবে সেটা আমি না, এটা বলবেন না, এটা স্বৈরাচারী কায়দা, এটা স্বৈরাচারী। আমরা আমন্ত্রিত অতিথি মানে হচ্ছে ভগবান, ভগবানকে আপনাকে সম্মান করতে হবে। আপনি এই কথা আগেও বলছেন একদিন, আপনার অনুষ্ঠান বলে কিছু নাই। না, আপনার অনুষ্ঠানে আমি আসিনি, আপনি আপনার অনুষ্ঠানে আসছি, আমি আসছি এই 16 কোটি মানুষকে কথা বলার জন্য। না, আমি যমুনা টেলিভিশনে আমন্ত্রণে এসেছি, আপনার অনুষ্ঠানে না। আপনি এটা কথা বলতে পারেন না, আপনার অনুষ্ঠান, এটা যমুনা টেলিভিশনের অনুষ্ঠান না। হ্যাঁ, কিন্তু এইভাবে কথা বলবেন না, এইভাবে কথা বলবেন না, সম্মান দিয়ে কথা বলেন। আমি আপনাকে যথেষ্ট সম্মান দিয়ে কথা বলছি, সম্মান দিয়ে কথা বলতেছি যে আপনার অনুষ্ঠান। মাহমুদ চৌধুরী, ইশরাফিল খসরু মাহমুদ চৌধুরী আজকে প্রেস ক্লাবে এক আলোচনায় মাহমুদুর রহমান মান্না বলেছেন, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই, নির্বাচন হতে হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার ছলচাতুরি করে আবার ক্ষমতায় বহাল থাকবে, এই সুযোগ কমে গেছে। অন্তর্বর্তী সরকার ছলচাতুরি বা -4 করে ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়, এমন কোনো লক্ষণ কি বিএনপি দেখে কিনা? দেখেন, প্রথমত -4 ইজ ওনলি আ স্পেকুলেশন, ঠিক আছে? তো এখানে তো কোনো ফ্যাকচুয়াল বেসিস আমি দেখছি না। আর বেগম খালেদা জিয়াকে মাইনাস করার ক্ষমতা বাংলাদেশের কারণ নাই। উনি গত 17টা বছর অন্যায়ের সাথে আপোষ করেননি, উনি এরশাদ বিরোধী 9 বছর অন্যায়ের সাথে আপোষ করেননি, এবং আপনি 111 সরকারের সময় যে 2 বছর উনি কিন্তু অন্যায়ের সাথে আপোষ করেননি। কাজে ওনাকে মাইনাস করার ক্ষমতা বাংলাদেশের কারণ নাই। উনি সকলের নেত্রী, যেটা অনেকে এখানে বলেছেন, উনি বাংলাদেশের সকল মানুষের, শ্রেণী পেশার মানুষের নেত্রী, খালি বিএনপির নয়। কাজে এইটা আমি অনলি অ্যাজ স্পেকুলেশন হিসেবে দেখছি, নাথিং মোর দ্যান দ্যাট। আর যেটা আপনি বলছেন নির্বাচনের ক্ষেত্রে, যেটা 5ই আগস্টের পরে কিন্তু আমরা একটা উন্মুক্ত রাজনৈতিক পরিবেশে আছি, কিন্তু এখানে কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়াটা শুরু হয় নাই। গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হবে একটা নির্বাচনের মাধ্যমে, যেটার মাধ্যমে একটা ডেমোক্রেটিক অর্ডার রেস্টোরেশন হবে। আর তার মাধ্যমে কিন্তু আমরা ডেমোক্রেটিক প্রক্রিয়া ফেরত যাবো, যেখানে জনগণের, যার মাধ্যমে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। আমরা এখন একটা ইন্টারিম ফেজে আছি, এবং এখানেও অনেক ধরনের স্পেকুলেশন থাকবে, অনেক কথাবার্তা থাকবে। আমি আশাবাদী মানুষ, এবং আপনারা জানেন আমাদের বাংলাদেশের সরকারের চিফ অ্যাডভাইজার যখন ইউনূস সাহেব যখন লন্ডনে গেছেন, উনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে বসেছেন, এবং ওনাদের যে মিটিংটা কিন্তু বাংলাদেশের মানুষের আশার সঞ্চার সৃষ্টি করেছে। কিন্তু এটার পরে কিন্তু আমরা দেখেছি কিন্তু বিভিন্ন স্টেপ আমরা দেখছি সরকারের পক্ষ থেকে। আমি আশাবাদী যে আমরা নির্বাচনের দিকেই যাচ্ছি। তবে হ্যাঁ, এখন পর্যন্ত নির্বাচনের যে টাইম লাইন সেটা আমার খুব ভেগ মনে হচ্ছে। আমার মনে হয় আমরা একটা স্পেসিফিক টাইমের মধ্যে আসা দরকার, যেটার মাধ্যমে বাংলাদেশের সকল মানুষ কিন্তু একটা ভরসা পাবে। সে ভরসার জায়গায় আমি কিছু ঘাটতি দেখছি। কাজে আমি আশা করি সুন আমরা স্পেসিফিক টাইম লাইন দেখবো, এবং আমরা একটা তফসিল দেখবো নির্বাচনে, যার মাধ্যমে কিন্তু আমরা একটা স্পেসিফিক টাইম লাইন পেয়ে যাব, যার মাধ্যমে এই প্রশ্নগুলোর অবসান ঘটবে। জি, তাহসিন রিয়াজ, ভোট পেছাতে কয়েকটি দল ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তৈরি সংকট উত্তরণের পরই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার কথা নির্বাচন কমিশনকে বলেছে জাতীয় নাগরিক পার্টি। খালেদা জিয়ার অসুস্থতার জন্য বিএনপি তো আসলে নির্বাচনের তফসিল পেছানোর কথা বলছে না, তাহলে এনসিপি আসলে কেন বলছে বা কি তাদের যুক্তি? ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে শুনছেন এবং আমার সাথে যে বিজ্ঞ আলোচকগণ আছেন। দেখুন, এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা মিসরিডিং। প্রথমত আমরা যেই পয়েন্টে দাঁড়িয়ে এই কথাটা বলেছি, সেটা আমরা বলেছি এটা কিন্তু নির্বাচন পেছানো না। আপনি খেয়াল করে দেখেন, আমরা বলেছি যে তফসিলকে কনসিডার করা যাইতে পারে। এখন এই তফসিলকে কনসিডার করা মানে নির্বাচনের বিরোধিতা করা বা নির্বাচনকে পিছিয়ে দেওয়া, ব্যাপারটা এরকম না। আপনি মানে প্যারালাল দুইটা ঘটনাকে সামনে রাখেন, মানে দুইটা ঘটনাকে সামনে রাখলে আপনি বুঝবেন, মানে আজকে যে অ্যাজাম্পশনটা সেট করা হচ্ছে, আপনি যে প্রশ্নটা যেভাবে করেছেন, মানে সাউন্ডস লাইক যে সামহাউকে এনসিপি ইলেকশনের বিরোধিতায় গিয়ে কোনো কার্যক্রম পরিচালনা করতে চাচ্ছে কিনা। দেখেন, আজকেও আমার অফিসে আমাদের দলের আহ্বায়ক যারা আমাদের প্রার্থিতা গ্রহণ করতে চান তাদেরকে নিয়ে ইন্টারভিউ করছেন, এবং আমরা ঘোষণা দিয়েছি আমরা খুব দ্রুতই আমাদের আসনগুলোকে কেন্দ্র করে যারা প্রার্থিতা গ্রহণ করবেন বা যারা নমিনেটেড হবেন তাদের নাম আমরা প্রকাশ করব। অ্যান্ড প্যারালালি আমরা একটা সিগনিফিকেন্ট ইনসিডেন্টকে, ইতিমধ্যেই আলোচনা চলে এসছে, আমি এই আলোচনাটা আবার রিপিট হবে, তারপর আমি একটু বলি সিগনিফিকেন্ট ইনসিডেন্টটা কি। দেখেন, আমরা একটা ব্যাপার সকল দলমতের ঊর্ধ্বে উঠে আমরা একটা ব্যাপারকে স্বাচ্ছন্দ্যে স্পন্টিনিউয়াসলি গ্রহণ করেছি। সেটা হচ্ছে যে বর্তমানে বাংলাদেশে আমাদের এই রাজনৈতিক অভিভাবকত্বের জায়গাটা গ্রহণ করেছেন বেগম খালেদা জিয়া। এই জায়গাটাতে আমার মনে হয় না কোনো সারফেসে কোনো অ্যাঙ্গেলে কারো কোনো ডাউট আছে। এখন আপনাকে এই লেন্স থেকে দেখতে হবে। আমরা যখন দেখছিলাম যে খুবই ক্রিটিক্যাল একটা মোমেন্টামের মধ্যে দিয়ে বেগম খালেদা জিয়ার চিকিৎসা এবং অবস্থাগুলো যাচ্ছিল, ওই মোমেন্টামটাতে আমরা দাঁড়িয়ে বলেছি যে ইট কুড বি কনসিডার্ড। আপনি বুঝেন, এখন দেখেন এটা তো আমার ম্যাটারে আমি বলতেছি না, ইটস নাথিং অ্যাবাউট আস। আর যদি আমার ম্যাটারে বলতাম তাহলে তো আমি আমার কার্যক্রম বন্ধ করে দিয়ে আমি আমার দরজা লাগায় আমি অন্য ষড়যন্ত্র করতাম, আমি সেটা করতেছি না। এখন এইটা একটা কমপ্লিটলি এটা একটা ধারণা।
এবং আপনি ওইটা দেখেন, এটা আমরা বলেছি যে এটা প্রস্তাবনা, এটা হইতে পারে কিনা এটা নিয়ে ভাবতে পারে। এখন এই সারফেসকে আমার কাছে মনে হয় যে দেখেন এটা অনেকগুলো দৃষ্টিভঙ্গি আছে, আপনি অনেকগুলো লেন্স থেকে অনেকগুলো অ্যাঙ্গেল থেকে আপনি এটাকে দেখতে পারেন। আপনি এটাকে একটা পলিটিক্যাল কার্টিসি হিসাবেও তো দেখতে পারেন, বরং আমরা সেটাকে এই অ্যাঙ্গেলে দেখছি না, কারণ আমরা এটাকে মানে ডিফারেন্ট একটা অ্যাঙ্গেল থেকে আমরা এটা দেখার চেষ্টা করছি, এটা এরকমটা না। আর আরেকটা ব্যাপার আমরা বলি, দেখেন বাংলাদেশ, এটা তো ডক্টর মোহাম্মদ ইউনূস খুব ওপেন একটা ডিসকাশনের মধ্যে দিয়েই একেবারে সকল পার্টিকে সামনে রেখে এই ঘোষণাটা দিয়ে দিয়েছেন যে আমরা আমাদের স্টেশনে নির্বাচনের ট্রেন এখন চলে এসছে, কাজেই সকলেই এখন নির্বাচনের ট্রেনে আছে। আপনি দেখেন যে সালাউদ্দিন ভাইয়ের যে কোটেশনটা আপনি করলেন, সালাউদ্দিন ভাই এখন কোথায় আছে? আমি আপনাকে প্রশ্ন করি, কোথায় আছে বলেন তো? তিনি তার আসনে আছেন, তিনি তার নির্বাচন প্রচারণায় ব্যস্ত আছেন। এবং ইন এভরিওয়ান, আপনি বিএনপি নেতাকর্মীদের দিকে তাকান, জামাতের নেতাকর্মীদের দিকে তাকান, আমাদের নেতাকর্মীদের দিকেও তাকান, আমরা সবাই ফিল্ডে আছি। কাজেই দেখেন যে এই গণতান্ত্রিক যে পদযাত্রায় আমরা এখন আছি, স্পেশালি 5 আগস্টের পর, আমি এটা বারবার বলেছি, একাধিক শোতে বলেছি, এটার আলটিমেট ডেস্টিনেশনটা কি? আলটিমেট ডেস্টিনেশন হচ্ছে আপনাকে একটা ডেমোক্রেটিক সিস্টেম যদি আপনি ইনস্টল করতে চান, আপনাকে ভোটের মাধ্যমে করতে হবে। এটার কোনো অল্টারনেটিভ তো নাই, আপনাকে এই অল্টারনেটিভে যাইতে হবে। এখন এই অল্টারনেটিভে যাওয়ার আগে আমাদের অনেকগুলো দলের অনেক ধরনের প্রস্তাবনা ছিল, আমরা সংস্কার নিয়ে কথা বলেছি, আমরা বিচার নিয়ে কথা বলেছি, দেয়ার আর মেনি ডিসকাশনস। বাট আমরা যেটা বলছি, আলটিমেট ডেস্টিনেশনে কিন্তু আমরা সবাই এখন সবাই আমরা কিন্তু এখন যেতে কিন্তু মানে সামগ্রিকভাবে কিন্তু আমরা আমাদের এই ঐক্যমত্যে আমরা এসে পৌঁছেছি। কাজে আমার কাছে মনে হয় যে দেখেন এই ইদানিংকালে ইভেনচুয়ালি এখন এই একটা মানে আমরা একটা প্রচারণা দেখছি যে ভোট হবে কিনা, একটা সন্দেহের একটা অবকাশ আমরা দেখছি, খুবই খুব ছোট একটা সংখ্যক মানুষের মধ্যে। দেখেন এটা আসলে আমার কাছে মনে হয় না যে নির্বাচন পেছানোর মতন বা নির্বাচন হবে না এই কথা বলার মতন এখন পর্যন্ত কোনো ধরনের নিয়ামক আমার সমাজে, আমার বাংলাদেশের পলিটিক্যাল সারফেসে বা পলিটিক্যাল এরিনায় আছে। কাজে এটা বলার কোনো সুযোগ যেন নির্বাচন হচ্ছে না। রাদার আমরা যেটা ফিল করি যে আমরা গতকালকে আমাদের নির্বাচন প্রস্তুতি কমিটি, আমি ইনফ্যাক্ট সেটার একজন মেম্বার, আমরা নিজেরা বসেছি আমরা কিভাবে করে এই ইলেকশনটাকে আমরা একেবারে আনন্দঘন পরিবেশে, গণতান্ত্রিক একটা পরিবেশে আমরা এটাকে উদযাপন করতে পারি, সামনে নিয়ে যেতে পারি, সেটা প্ল্যানিং করছি। কাজে আমার কাছে মনে হয় ইভেনচুয়ালি এভরি পার্টিজ, আপনি মানে কারোর দিকে তাকাইলে আপনি দেখবেন না যে কারো নির্বাচন নিয়ে কারো শঙ্কা আছে। এখন আপনার কাছে একটা জায়গা তৈরি হতে পারে, যেমন অনেকে আমাদের কাছে বলে ভাই অবস্থা দেখে তো মনে হচ্ছে না যে নির্বাচন হবে। ভাই হবে, তফসিল তো হয় নাই, তফসিল ইলেকশন শিডিউল যখন ঘোষণা হয়ে যাবে, এই জন্য সন্দেহটা আরো দানা বাঁধছে কিনা আমি ফয়েজ আহমেদের কাছে না, আপনি একটা জাস্ট ছোট বিষয় একটু অ্যাড করে দেই। আপনি দেখবেন যে আজকেই ইলেকশন কমিশনের পক্ষ থেকে কিন্তু রাষ্ট্রপতির কাছে কিন্তু দেখা করতে যাওয়ার ব্যাপার, কাজে মানে থিংস আর গোইং ভেরি গুড, কোনো সন্দেহের কোনো আমি অবকাশ দেখছি না। সেটাই ফয়েজ আহমদকে একটু আমি জিজ্ঞেস করি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে চিঠি দিয়েছেন নির্বাচন কমিশন। 10 বা 11 ডিসেম্বর দুপুরে সম্ভবত সাক্ষাতের সময় চাওয়া হয়েছে। ইসির কর্মকর্তারা জানিয়েছেন যে জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনের প্রস্তুতি তুলে ধরে। এটি একটি রেওয়াজ। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর তফসিল ঘোষণা করা হয়। 10 ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ হলে পরদিন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলে তারা একটি ধারণা দিয়েছে। তফসিল ঘোষণা নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে কি গ্রিন সিগন্যাল পেয়েছে ইলেকশন কমিশন? ফাইন, দেখো ইন্টারেস্টিং প্রশ্ন। প্রথম কথা হচ্ছে তফসিল কবে ঘোষণা হবে না হবে এ বিষয়ে সরকার ইলেকশন কমিশনকে কোনোভাবে ডাইরেক্ট করতে পারে না। দ্বিতীয় কথা হচ্ছে সরকারের কাছ থেকে যদি কোনো বার্তা পাওয়ার বিষয় থেকে থাকে ইলেকশন কমিশনের, সেক্ষেত্রে আপনি যদি খেয়াল করেন গত বছরের ডিসেম্বরের 16 তারিখ জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন প্রধান উপদেষ্টা, সেখানে পরিষ্কার উনি বলেছেন ডিসেম্বর থেকে জুন পর্যন্ত এই সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই সময়ের মধ্যে হচ্ছে ডিসেম্বরকে, তার মানে তার নির্বাচনের প্রস্তুতির সম্পন্ন করতে হবে এই ধরে নিয়েই নির্বাচন কমিশনকে এগোতে হয়। পরবর্তীতে আমরা একটা কনসাইজ জায়গায় চলে আসলাম, ফেব্রুয়ারি ফার্স্ট হাফেই ইলেকশনটা হচ্ছে। সেক্ষেত্রে আজকে আপনি যেটা দেখলেন যে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের বিষয়ে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার সময় চেয়েছেন, এটা খুবই একদম ট্রেডিশনাল আমাদের ইলেকশনের পদ্ধতি। আপনি যদি বিশ্লেষণ করেন সবসময় তাই হয়ে থাকে। প্রধান ইলেকশন কমিশনার বা ইলেকশন কমিশনাররা গিয়ে ওনাদের প্রস্তুতি ব্রিফ করেন রাষ্ট্রপতিকে এবং রাষ্ট্রপতির কাছ থেকে এ বিষয়ে প্রত্যাশা করেন উনি বলবেন যে নির্বাচনের তফসিল ঘোষণা করার জন্য, তারপরে এসে ওনারা নির্বাচনের তফসিল ঘোষণা করেন। সুতরাং আমরা যদি ইলেকশনের ট্রেন বলার স্বার্থে, ট্রেন স্টিল অন দ্য ট্র্যাক, আমরা কোনো জায়গায় কোনো ব্যত্যয় দেখছি না। আমি ব্যত্যয় বা সন্দেহ সংশয় এটা নিয়ে আমিও কথা বলতাম আপনার মতো করে, যদি আমি ন্যূনতম এতটুকু টের পেতাম যে ফেব্রুয়ারির প্রথমার্ধে যদি ইলেকশন করতে হয় তার জন্য যে সমস্ত প্রস্তুতি দরকার হয়, আইন সংশোধনের বিষয় থাকলে সেগুলি, সীমানা নির্ধারণের বিষয় সেগুলি,
নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার ঘাটতি থাকলে সেগুলি, ইভেন এবার দেখুন আপনি প্রবাসী ভোটার যুক্ত হয়েছে, সেখানে প্রায় 2 লাখের মতো ভোটার এখন অলরেডি রেজিস্টার্ড, তারা ভোট দিবেন, সেই প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। তাহলে কোন বিবেচনায় আমরা এখানে কোনো অনিশ্চয়তা খুঁজে পাবো? আমি যদি কোনো একটা ঘটনারও ব্যত্যয় দেখতাম যে ঠিক নির্বাচনের 1.5 মাস আগে এসে এই সময় এই কাজটি হওয়ার কথা ছিল, এখন এবার হয়নি, তাহলে আমি ধরে নিতাম কোনো একটা ঝামেলা আছে। একজন নাগরিক হিসেবে অন্তত আমি কোনো ধরনের সন্দেহ সংশয় দেখি না। সরকারের এন্ড থেকে যদি বলি, আমি তো দেখিই না। জি, ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, আজ 36টি আসনে, আরও 36টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। আজকে সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন। মির্জা ফখরুল ইসলাম সাহেব বলেন যে যেসব আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি সেসব আসনে জোটের সঙ্গী দলগুলোকে ছেড়ে দেওয়া হবে, এটা আরও পরে ঘোষণা করা হবে। আর যেসব প্রার্থী অলরেডি ঘোষণা করা হয়ে গেছে সেখানে পরিবর্তনের সম্ভাবনা খুব কম বলেও তিনি জানিয়েছেন। 2 দিন আগে দলে যোগ দিয়ে রেজা কিবরিয়াও আসলে হবিগঞ্জ 1 থেকে প্রার্থী হয়ে গেলেন। আর আমরা দেখেছি গত অর্ধ যুগ ধরে বিএনপির ভোকাল বলেন বা যার কণ্ঠ খুব জোরালো শোনা যেত, ব্যারিস্টার রুমিন ফারহানা, তিনি আসলে নমিনেশন পাননি। তার অপরাধ কি তিনি নারী, নাকি আসলে বিএনপির সিস্টেমটা এইটা 2 দিন আগে আসলেও পেয়ে যাবে, আবার বছরের পর বছর কাজ করলেও পাওয়া যাবে না? বিষয়টা এরকম। ইলেকট্রাল স্ট্র্যাটেজিতে কোনো ফিক্সড স্ট্র্যাটেজি নাই, স্ট্র্যাটেজি ফ্লেক্সিবল, এখানে অনেক কিছু বিচার বিবেচনার বিষয় আছে। হ্যাঁ, এবং এখানে যেটা আপনি জানেন, প্রতিটি এলাকায় কিন্তু একটা সার্ভে হয়েছে, সার্ভে ক্ষেত্রে নাম্বারস দেখে আমরা কিন্তু দল কিন্তু ডিসিশন নিয়েছে কাকে কোথায় প্রার্থী করা যায়। এখন অনেক প্রার্থী কিন্তু ঘোষণা করা বাকি আছে। সো এটা আমার দলের একটা প্রক্রিয়া আছে, প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে, এবং পর্যায়ক্রমে দেখছেন কিন্তু আমরা বিভিন্ন ধাপে ধাপে কিন্তু আমাদের প্রার্থীদেরগুলোকে ডিক্লেয়ার করা হচ্ছে, এবং যেটা বলেন অ্যালায়েন্সে যারা আছেন তাদেরগুলো ভবিষ্যতে আসবে। কাজে এখানে এমন কোনো স্পেসিফিক কোনো কারণ নেই। কারণটা হচ্ছে এখানে বেসিক্যালি অনেক মাঠ বোঝা, মাঠের অবস্থান, অনেক কিছু আছেন যেটা পর্যালোচনা বা যেটা বিভিন্ন অ্যানালিসিস করা হয়, বোঝা হয়, তাহলে ওটার ভিত্তিতে ডিসিশন দেওয়া হয়। সো আমার মনে হয় না এরকম কিছু আছে, এবং আমি আশা করি এবং ক্যান্ডিডেট সিলেকশন তো কোনো দলে 100% পারফেক্ট কখনো কোনো সুযোগ নাই, কিন্তু যতদূর কাছাকাছি যাওয়া যায়, ঠিক আছে, কিছু ব্যত্যয় থাকতেই পারবে, এবং ব্যত্যয়গুলো ভবিষ্যতে দেখা যায় অনেক ক্ষেত্রে কারেকশন আসতেও পারে। কিন্তু হ্যাঁ, মানে এমন কোনো ক্রাইটেরিয়া নেই যে এই ক্রাইটেরিয়া অমুকভাবে মানে নারী কারণে বাদ পড়েছে, এরকম কোনো ক্রাইটেরিয়া নেই। এটা বেসিক্যালি মাঠ পর্যালোচনা করা, মাঠের অবস্থানটা রাখা। আচ্ছা, আজকের দিনে খুব ক্রুশিয়াল একটা দিন আপনাদের, কারণ আপনাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হয়তো তাকে নিয়ে যাওয়া হবে দেশের বাইরে। আজকের দিনে প্রার্থী ঘোষণাটা আমি বলছি না যে এটা দৃষ্টিকটু বা এমন কিছু বলছি না, কিন্তু মনে হয়েছে যে সব কিছু ছাপিয়ে বিএনপি কি এমন প্রমাণ করতে চাইলো যে বিএনপি নির্বাচনেই আছে, নির্বাচনী কার্যক্রম চালু থাকুক, তফসিলটা দ্রুত ঘোষণা হোক? এটা কি সরকারের উপরেও এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরি করার চেষ্টা কিনা, যে আছি আমরা বিএনপিতে? খালেদা জিয়ার এই অবস্থাকে কেন্দ্র করে যারা বলছে যে ইলেকশনটা, তফসিলটা একটু পিছিয়ে দেওয়া হোক, তাদের প্রতিও একটা বার্তা কিনা? না দেখেন, আমরা তো যেটা অনেকে বললাম, আমরা নির্বাচনী ট্রেনে উঠেই গিয়েছি, আমরা কিন্তু প্রক্রিয়ার মধ্যে অলরেডি আছি, কাজে এটা চলতেই থাকবে। হ্যাঁ, এবং যেটা আপনার গত 3 থেকে 4 দিন যদি দেখেন আমাদের দলের কার্যক্রম বলেন, সব কিছু বলেন, আমরা কিন্তু খালি আমরা দল না, পুরো বাংলাদেশের কিন্তু নজরটা হচ্ছে এবারকে হাসপাতালে, এবং পুরো বাংলাদেশ দোয়া করছেন বেগম খালেদা জিয়ার জন্য, এবং ইনশাআল্লাহ উনি হয়তো আগামীকালকের মধ্যেই হয়তো বিদেশ গমন করবেন উন্নত চিকিৎসার জন্য। তো আমরা সবাই ওনার জন্য দোয়া করছি। আমাদের আজকে যে প্রার্থীদের ঘোষণা হচ্ছে, ইট ইস জাস্ট পার্ট অফ আ প্রসেস, এমন কিছু আমি মনে করি না যে অন্য কিছু আলামতকে ভাবার কোনো কারণ নেই। এটা জাস্ট পার্ট অফ আমাদের নির্বাচনী প্রক্রিয়া, যেটা আমরা ধাপে ধাপে দিচ্ছি, এবং ভবিষ্যতে কিন্তু আমরা কিন্তু কদিন পর নিশ্চয়ই আরও কিছু ক্যান্ডিডেটকে ডিক্লেয়ার করা হবে, কাজে এই প্রক্রিয়া কিন্তু চলতে থাকবে। সো এখানে আমি কোনো সম্পর্ক দেখছি না, টু বি অনেস্ট। জি, রাজনীতিতে বিরতি বলে কিছু নেই। এরপর ফিরছি ব্যারিস্টার SM শাহরিয়ার কবিরের কাছে। ওখানে ভেতরে থেকে উনি ভালো সাপোর্ট দিতে পারে, তাহলে উনি দায়িত্ব নেবেন। আর যদি উনি বাইরে থেকে ওনার প্রভাব বলাটা এরকম হয় যে বাইরে থেকে ওভারঅল এনভায়রনমেন্টটা মেনটেন করাটা ওনার লোকাল যে সংগঠন আছে, লোকাল অর্গানাইজেশনের সাথে আলোচনা করে ডিসিশনটা হবে, এমন যদি হয়, ভোট কেন্দ্রের বাইরে যদি ওনার নির্বাচনী এলাকার বাইরে যদি দায়িত্ব দেয়, আমার মনে হয় না নিলেই ভালো হবে। এই কথোপকথন ইসলামী ব্যাংক বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর মোহাম্মদ আব্দুল জলিল, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এবং ব্যাংকের কয়েকজন কর্মচারীর মধ্যে ভোট কেন্দ্রের ভেতরে বাইরে দায়িত্ব বন্টন নিয়ে। প্রশাসনকে আপনাদের কথায় ওঠাবেন, বসাবেন, আবার নির্বাচনী দায়িত্ব বহনকারীদেরও নিজেদের মতো করে চালাবেন। আপনারা জান্নাতের টিকিট দেন, কিন্তু টিকিট দেওয়ার এটা কেমন তরিকা? ধন্যবাদ আপনাকে। আজ প্রথমে একটু 1 মিনিট সময় চেয়ে নিব, ক্ষমা প্রার্থনা করতেছি, বোধহয় একটু জোরে কথা বলা গেছে আমার বোনের প্রতি। তো ভাই বোনের সম্পর্ক তো মাঝে মাঝে একটু হতেই পারে।
আচ্ছা, আমি সম্মান করে বলতেছি, আপনি বঙ্গবন্ধু বলতে পারেন, এটা বিজয়ের মাস, এবং বিজয়ের মাসকে ধারণ করে বলতেছি আপনাকে যে আমারও ওই যে অনেকে বলে না দুঃসম্পর্কে না, নিজের দুই চাচা শহীদ হয়েছে, লাশ পায়নি, বাবা মুক্তিযোদ্ধা, সার্টিফিকেট নিয়ে ফুপুরা বাসায় আমার বাড়িঘর সব জ্বালায় দেওয়া ছিল। সো এরপরে আর আমাকে বোধহয় বলতে হবে না যে আমি মুক্তিযুদ্ধের পরিবার সন্তান কিনা। কিন্তু আমি বঙ্গবন্ধু বলতে নারাজ, কারণ উনি এই উপাধির যোগ্য না। কেন যোগ্য না, একটা করে বলে দিই। 73 সালে প্রথম ভোটের কারচুপি বাংলাদেশের ইতিহাসে শুরু করলো উনি। 73 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেখ সাহেবের বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদেরকে অস্ত্রের মুখে সরিয়ে দিয়ে উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলেন, যেটা শেখ হাসিনা অ্যাডপ্ট করলেন। 74 সালে যখন দুর্ভিক্ষ, যখন আমার বোনেরা বাসন্তীরা জাল গায়ে দিয়ে থাকে, তখন তার ছেলের মাথায় সোনার মুকুট দিয়ে বিয়ে হচ্ছে। তার মন্ত্রীরা বিদেশি ইম্পোর্টেড হুইস্কি ছাড়া খেতে পারে না, সেজন্য তাদের নাম হয়ে গেল বোতল মন্ত্রী। 22,000 জাসদ কর্মীকে রক্ষী বাহিনী দ্বারা হত্যা করা হলো। সিরাজ শিকদার কোথায় এক বলে হত্যা করা হলো। বাংলাদেশকে হত্যা করা হলো, আওয়ামী লীগকে হত্যা করা, আবার বলতেছে বাংলাদেশ এবং আওয়ামী লীগকে হত্যা করা হলো 75 সালে 24শে জানুয়ারি বাকশাল কায়েমের মাধ্যমে। সেই লোক কোনোদিন বঙ্গবন্ধু হতে পারে না, কারণ সেই লোক এই দেশকে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার জন্যই পাকিস্তানের কাছ থেকে আমাদেরকে সরিয়ে ফেলে। সেই জন্যই আমাদের 36শে জুলাই আমরা সবসময় বলতেছি দ্বিতীয় স্বাধীনতা। সো স্বাধীনতার মাসে এই কথা বলতে পেরে আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করতেছি যে ইনশাল্লাহ এখন আমরা ভারতীয় আধিপত্য বাইরে চলে আসছি। এবার আপনার কথার উত্তর দিই। ইসলামী ব্যাংক, এই ব্যাংকটা বোধহয় ভুলে গেছে সবাই, বোধহয় এস আলম লক্ষ লক্ষ কোটি টাকা এখান থেকে নিয়ে, কিন্তু এই ব্যাংকটা এখন কিচ্ছু নাই, এবং 5টা ইসলামী ব্যাংক মিলে একটা ব্যাংক করা হচ্ছে। এবং ইসলামী ব্যাংকে যারা একসময় চাকরি করতো বেশিরভাগ জামাত ইসলামের লোকরা চাকরি করতো, এটা অস্বীকার করার কিছু নেই। এবং যারা চাকরি করতো তারা বেতনের একটা টাকা কোথায় দিত, জামাত ইসলামকে দিত, এবং এটাকে বলা ইয়ানত। সো জামাতে ইসলাম যদি ইসলামী ব্যাংকের লোকজনের সাথে কথা বলে থাকে, তাদেরকে কি আদৌ পুলিং এজেন্ট করা হবে আমরা জানি না, সরকার সিদ্ধান্ত নেবেন। আমরা যেমন বলছি ইলেকশন কমিশনে যে লোকগুলো চাকরি করেন 2000 সালে অ্যাপয়েন্টমেন্ট পাইছেন, যারা এতদিন কি ছিল, যারা এতদিন চাকরির থেকে বৈষম্য শিকার হয়েছিল, তারা বেশিরভাগই বিএনপিকে সমর্থন করে, তাদেরকে যেমন ওইখানে দেওয়া উচিত না। ঠিক একই রকমভাবে বলতেছি, যদি সব জায়গায় আমরা যদি বলি, তারপরেও বলতেছি যে যদি এইভাবে কেউ কোনোদিন বলে থাকে, এবং ইবনে সিনা বা অলরেডি বিএনপি অবজেকশন দিয়েছে এনাদেরকে যেন ওই পুলিং স্টেশনগুলোতে দেওয়া না হয়, সরকার অ্যারেঞ্জমেন্ট করবে। সরকার ইসলামী ব্যাংক কেন, ইবনে সিনা কেন, কাউকে দিবে না। আর শাহজাহান ভাই যেটা বললেন ওটা দিয়ে প্রমাণ হয়, উনি বলছেন কি ভারত থেকে এখনও টাকা আসতেছে, অস্ত্র আসতেছে, প্রশাসন আমাদের কথা শুনে, এই আমাদের মানে আমার আপনার সবার। তাহলে জামাত ইসলামের কথা যদি প্রশাসন চলতো, তাহলে এই আওয়ামী লীগ এভাবে বাস পড়াতে পারে না, আওয়ামী লীগ এভাবে দেশের মধ্যে প্রতিটা মিডিয়াতে টাকা খরচ করে যে ইলেকশন হবে না এই একটা রেওয়াজ তুলতে পারে না, এবং আওয়ামী লীগ বা যারা আজকে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে তাদেরকে আবার হুমকি দিতে পারে না। জি, আমি আবার ওই প্রসঙ্গে আসি, ভিডিও ক্লিপ প্রসঙ্গে। 23 অক্টোবর বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে আপনিও উল্লেখ করেছেন, সেটা ইসলামী ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক এবং ইসলামী ব্যাংক হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের জাতীয় নির্বাচনের দায়িত্ব না দেওয়ার আহ্বান জানানো হয়। এরপর 28 অক্টোবর এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সাহেব বলেছেন যে ইসলামী ব্যাংকের সাথে জামায়াতে ইসলামের কোনো সাংগঠনিক বা প্রশাসনিক সম্পর্ক নেই, কিন্তু এই ভিডিও ক্লিপে সেই সম্পর্কের প্রমাণ মেলে। সাংগঠনিক বা প্রশাসনিক সম্পর্ক না থাকলেও একটা সম্পর্ক আছে, আপনি কিছুটা ইঙ্গিত দিয়েছেন। ইঙ্গিত আমি স্বীকার করে নিয়েছি, জি আপনি স্বীকার করে নিয়েছেন। আমি একদম বলতেছি জেনারেল সেক্রেটারি কি বলছে না বলছে আমি বলতেছি পরোয়ার ভাই যা বলছে, আবার সেটার রূপক অর্থে আমি বলতেছি যে জামাতে ইসলাম, ইসলামী ব্যাংকে বেশিরভাগ কর্মচারী জামাতে ইসলামকে সমর্থন করে, কারণ জামাত এটা এইটা। কিন্তু আমি আপনাকে বলি জামাতে ইসলামের যে এমডি বা ডিএমডি যারা নিয়োগ হয়েছে তারা বাংলাদেশ ব্যাংক থেকে নিয়োগ হয়েছে, আর আগেকার মতো আমার সৌদি আরবের শেয়ার হোল্ডারও নাই, সব শেয়ার তো কুক্ষিগত করে এস আলম সাহেব ওটা একটা শোনেন। ইসলামী ব্যাংক এখন রীতিমতো বার্ডেন, কারণ ইসলামী ব্যাংকের এলসি অনার হয় না। আমি জানি না বোন আপনি জানেন কিনা যে 5টা ইসলামী ব্যাংকের কথা বলছেন, একটা ব্যাংকের এলসি অনার হয় না। দেশে একটা অস্থিরতা চলতি হচ্ছে, সেইখানে যদি সরকার মনে করে, আমাদের সরকার সাহেব বাহাদুরও আছে, দেশের নির্বাচনের স্বার্থে যেটা করতে হবে
সেটা করবে এবং বাংলাদেশ জামাত ইসলাম অবশ্যই সেখানে সমর্থন করবে বলে আমি আশা রাখি। জি, যিনি যে সাংবাদিক এই ভিডিওটি প্রকাশ করেছেন জুলকারনাইন সায়ের, তিনি আজকে একটি পোস্টে বলেছেন যে অগ্রণী ব্যাংক পিএলসির কর্মকর্তারাও সেখানে অংশগ্রহণ করেছেন। আমি তো দেখতে পাচ্ছি এখন জামাত ইসলামী বোধহয় সব ব্যাংকের লোকদের সাথে কোনো একটা বিশেষ গোপন সম্পর্ক তৈরি করেছে কিনা এটা ইনভেস্টিগেশন করলেই বোঝা যাবে নির্বাচনকে কিভাবে প্রভাবিত করতে চাচ্ছে বা আদৌ আসলে নির্বাচনকে কতটা প্রভাবিত করতে যাচ্ছে জামায়াত, সেটার প্রমাণ হয়তো মিলবে। ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির, আসবো আপনার কাছে। আবারও আমার একই কথা, বঙ্গবন্ধু নিয়ে আপনার যে মন্তব্য সেটা আপনার কাছে, কিন্তু বঙ্গবন্ধু নিয়ে আমার যে মন্তব্য সেটা আমার কাছে, আমি তাকে বঙ্গবন্ধু হিসেবেই বিশ্বাস করি। ফয়েজ আহমদ, জি সম্মান করি, জি ফয়েজ আহমদ, বাংলাদেশের জন্ম নিয়ে তো আসলে নানান ধরনের হাইপোথিসিস, নানান ধরনের কথাবার্তা শুনছি। প্রধান উপদেষ্টা আজ সকালে একটা কথা বলেছেন, সেটা নিয়েও একটু জানতে বুঝতে চাই আপনার কাছে। আজ সকালে সদ্য পদায়ন পাওয়া পুলিশ সুপারদের বৈঠকে তিনি বলেছেন এই নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ জন্ম লাভ করবে, এই নির্বাচন আমাদের নতুন বাংলাদেশের দরজা খুলে দেবে। কাজেই নতুন বাংলাদেশের যে জন্ম হবে, এখানে যারা উপস্থিত মানে এসপিদেরকে বলেছেন আছি, তাদের ভূমিকা হলো ধাত্রীর ভূমিকা। আমরা যেন সুন্দর সুষ্ঠুভাবে সেই জন্মটা দিতে পারি। নতুন বাংলাদেশ তো নিজে নিজে আসমান থেকে আসবে না, আমাদের হাতেই তার জন্ম লাভ করবে। ফয়েজ আহমদ, বাংলাদেশের জন্ম তো 1971-এর 26শে মার্চ হয়ে গেছে, এটাই জানি, এটাই বিশ্বাস করি। তো প্রধান উপদেষ্টা আবার কোন বাংলাদেশের জন্ম দেওয়ার কথা এটা ইগনোর করেন, সম্ভবত এই আলাপটা করাই উচিত না। বিকজ আপনি কি বুঝছেন, মানে আমরা নতুন বাংলাদেশের জন্ম বলতে কি আমরা 1971 সালের 26 মার্চকে অস্বীকার করার একটা ব্যাপার বলছেন? আমরা তো সেই 26শে মার্চের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয় লাভের মধ্যে যে বাংলাদেশ আছে সেই বাংলাদেশ পুনর্নির্মাণের কথা বারবার বলছি, তাই না? পুনর্নির্মাণ, এই যে নতুন জন্ম, নতুন বাংলাদেশের কথা বলতে হচ্ছে, এখানে একটা নতুন শব্দ যোগ করা লাগছে। নতুন শব্দটা যোগ করা লাগছে এই কারণে যে বাংলাদেশকে তো আমরা অস্বীকার করছি না, সেই বাংলাদেশকে নতুন করে গড়তে হবে। আপনি আগামী নির্বাচনে যে সমস্ত কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন মাঠ প্রশাসনে, পুলিশের, আজকে সেই পুলিশের এসপিদের সঙ্গে যারা সাম্প্রতিক সময় পদায়ন হয়েছেন, তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য, তাদেরকে বলার জন্য বলছেন যে আগামীর যেই নতুন বাংলাদেশ আমরা এই নির্বাচনের মধ্য দিয়ে গড়ে তুলতে চাই, সেই বাংলাদেশে আপনারা ধাত্রীর ভূমিকা পালন করবেন। মানে আপনি ধাত্রীকে ভাবুন, আপনাকে আমাকে যিনি জন্ম দিয়েছেন। সুতরাং আমরা একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশের জন্য যেই মানুষগুলির দিকে তাকিয়ে আমরা অনেক অনেক বড় জায়গায় ক্লেম করতে পারবো, ব্লেম করতে পারবো, কিন্তু মাঠ প্রশাসনের যেই মানুষটার সঙ্গে সবচেয়ে বেশি সম্পর্ক থাকবে, ধরুন ফর এক্সাম্পল আমরা নানান কারণে নানান সময়ে নানান অভিযোগ পুলিশের দিকেই তো দেই, তাই না? পুলিশের মানে অনেকে অনেক সিদ্ধান্ত নেয়, পুলিশ ইমপ্লিমেন্ট করে, কিন্তু পুলিশের দিকেই সবচেয়ে বেশি কেন সমালোচনার তীরটা যায়? বিকজ পুলিশই হচ্ছে মানুষের সঙ্গে সবচেয়ে সম্পর্কযুক্ত সরকারি কর্মকর্তা কর্মচারী। সুতরাং সেই পুলিশকে যদি আপনি এইভাবে মোটিভেটেড করতে না পারেন আগামী নির্বাচনের জন্য, তাহলে আপনি একটা ভালো নির্বাচন প্রত্যাশা করেন কি করে? মাননীয় প্রধান উপদেষ্টা রোজ রোজ বলবেন যে আমরা ইতিহাসের সেরা নির্বাচন চাই, ভালো নির্বাচন চাই, এর মধ্যে দিয়ে হয়ে যাবে না। যারা ইমপ্লিমেন্ট করবে তাদেরকে সেই জায়গায় শরিক হওয়ার জন্য যা যা করণীয় তা তাই সরকারকে করতে হবে। আপনি বলেছেন ইগনোর করতে, শুরুতেই আমি যখন প্রশ্নটা করেছি, ইগনোর করার কি কোনো সুযোগ আছে? মানে আমি ইগনোর করা, আমি খুবই হতাশ হয়ে বলছি, কারণ যে আপনি এটাকে যদি মনে করেন যে বাংলাদেশ আপনার প্রশ্নের যেই ভাব দাঁড়ায়, আপনার প্রশ্নের যে অন্তর্নিহিত মানে দাঁড়ায়, তা হচ্ছে আগে বাংলাদেশ জন্মায় নাই। বিসিএস এর লিখিত পরীক্ষার প্রশ্ন পড়তে মুক্তিযুদ্ধকে প্রতিরোধ যুদ্ধ এবং পাকিস্তানি বাহিনীর পরিবর্তে দখলদার বাহিনী লেখা হয়েছে, ইগনোর করতে বলছেন আপনি। সেটার সঙ্গে এটাকে কেন মিলাচ্ছেন? ধরুন সেই বিষয়টা আপনি এখন মনে করছেন কি তাহলে প্রধান উপদেষ্টা বলেছেন যে বাংলাদেশ এক্সিস্ট করে না, যদি এক্সিস্ট নাই করতো তাহলে নতুন শব্দটা কেন আসলো? মানে এটা খুব ব্লেম হয়ে গেল, আই এম সরি, এটা খুব ব্লেম হয়ে গেল। আমরা একটা দুর্দান্ত আমি শেষ করি ইভেন আপনার এই যে শব্দটা ধাত্রীর ভূমিকা, এটা এর আগে যখন ডেপুটি কমিশনারগণ নিয়োগ হয়েছেন ডিসিরা সারা দেশের 64টি জেলায়, ওনাদেরকে নিয়েও প্রধান উপদেষ্টা বলেছেন এবং ওনাদেরকে একই শব্দ একই কথা ওনাদেরকেও বলেছেন। বিকজ এটা তো ট্রু যে আমরা যদি একটি ভালো নির্বাচন চাই, ডিসিএসপিদের ভূমিকা, আমরা এই ডিসিএসপিদের ভূমিকা নিয়ে কথা বলছি না, 18 নির্বাচন 14 নির্বাচন। সো আপনি কাদেরকে দিয়ে নির্বাচনটা তুলবেন? সেই ফোর্স তো মাঠের, ওনাদেরকে সর্বোচ্চ এঙ্গেজ করতে হবে, ওনাদের সর্বোচ্চ। ইভেন এটা একটা পুলিশের জন্য সুযোগ, ডিসিদের জন্য সুযোগ যে তাদের বাহিনীর বিরুদ্ধে এই দেশের মানুষের যে অভিযোগ
তাদের প্রতি মানুষের যে ভয় ভীতি ঘেন্না এগুলি দূর করার জন্য এটা একটা মোক্ষম সুযোগ, সেটা তো কাজে লাগাতে হবে। ফয়েজ আহমদ, বিসিএস পরীক্ষার লিখিত প্রশ্ন নিয়ে আমি আপনার কমেন্ট পাইনি, আসবো। আমি একটু তাহসিন রিয়াজের কাছ থেকে ঘুরে আসি, পরবর্তীতে আপনি নিশ্চয়ই এই বিষয়টি অ্যাড্রেস করবেন। তাহসিন রিয়াজ, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা 18 থেকে এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ঢাকা 9 থেকে দলীয় মনোনয়ন ফর্ম কিনেছেন। এবার সেই আসনে বিএনপি কিন্তু প্রার্থী দিয়েছে। এর আগে আপনাদের দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, ঢাকা 11 সদস্য সচিব আক্তার হোসেন, রংপুর 4 উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, পঞ্চগড় 1 দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কুমিল্লা 4, এই আসনগুলোতেও প্রার্থী দিয়েছে বিএনপি। ঢাকা 10 থেকে নির্বাচন করার কথা উপদেষ্টা আসিফ মাহমুদের, সেই আসনেও বিএনপি প্রার্থী দিয়েছে। বিএনপির সাথে এনসিপির সমঝোতা না হওয়াতেই কি কোনো আসনই আর ফাঁকা রাখলো না, এরকম কিছু? না, মানে এই সমঝোতার কথা আপনাদেরকে বললো কি? আমাদের কোনো দায়িত্বশীলের পক্ষ থেকে আপনাদেরকে কেউ বলছে কিনা? সমঝোতার কথা তো আপনাদের জামাতের সাথে হচ্ছে, বিএনপির সাথে হচ্ছে, এবি পার্টির সাথে হচ্ছে। তাহলে ম্যাটার ইজ, দেখেন আমি বললাম প্রমাণ দিয়ে, যুক্তি দিয়ে বললাম, তাহলে বিএনপির সাথে আলোচনাটা কি কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ডেবল? আপনার কোশ্চেনটা কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ডেবল। when I'm saying যে আপনাকে কে বলছে মিন্স নট ইউ, আমি বেসিক্যালি পুরো মিডিয়াকেই আমি এই প্রশ্নটা করছি যে দেখেন রাজনীতির তো ব্যাপারটা এরকম যে আপনি নির্বাচনের আগে কোন দল কার সাথে জোট করবে এগুলো নিয়ে আপনি নানা রকম গল্প রচনা হবে, সেখানে নানা রকম ধারণা, নানা রকম সিনারিও, নানা রকম অ্যাজাম্পশন, স্পেকুলেশন, এগুলো আপনি ইনফ্যাক্ট জার্নালিজম ডিপার্টমেন্টের আসলে কাজ কি, আপনারা এই কাজটাই করবেন স্বাভাবিক। দেখেন, আমরা একটা জায়গায় আমাদের পক্ষ থেকে বারবার বলেছি যে আমাদের একটা, যেহেতু 5 আগস্টের পরে আমাদের দলের জন্ম, আমরা বারবার বলেছি যে রাজনীতির বোঝাপড়ায় আমরা সকল দলের সাথেই মত বিনিময় করছি, আমরা সকল দলকে আমরা বোঝার চেষ্টা করছি, আমরা এবিকে বোঝার চেষ্টা করেছি, আমরা জামাতকে বোঝার চেষ্টা করেছি, আমরা বিএনপিকে বোঝার চেষ্টা করেছি, অ্যান্ড প্যারালালি আরও অসংখ্য দল যারা বাংলাদেশের বর্তমান সারফেসে, বাংলাদেশে 5 আগস্টের পরবর্তী যে গণভ্যুত্থান, এই গণভ্যুত্থানকে যারা বিশ্বাস করে, এই ধরনের দলের সাথে আমরা, সকল দলের সাথে আমরা আলোচনা সমালোচনা করেছি। ইস্যুটা কোথায়? ইস্যুটা হচ্ছে প্যারালালি কিন্তু আমরা একটা কথা বারবার বলেছি যে আমাদের নিজস্ব প্রিপারেশন আছে, আমরা আমাদের মতন করে প্রিপারেশন নিচ্ছি। আমরা আপনাদের মিডিয়ার বিভিন্ন ধরনের তথ্য এগুলোর মতে আমরা অনেক ছোট দল হতে পারি, এর মধ্যেও তো আমরা বলেছি যে আমরা আমাদের মনোনয়ন ফর্ম বিক্রি করা শুরু করছি। আমরা বলছি যে আমাদের এখান থেকে 1600-1500 লোক মনোনয়ন ফর্ম গ্রহণ করছে। আমরা বলছি আমরা ইতিমধ্যে আমরা ইন্টারভিউ কার্যক্রম শুরু করেছি। কাজে দেখেন, বিএনপিকে আমি মানে অভিনন্দন জানাতে চাই, অভিবাদন জানাতে চাই যে তারা এই যে রেস্ট অফ যেই আসনগুলো রয়েছে সেগুলোতে তারা প্রার্থী ঘোষণা করেছে, এটা তাদের একটা রেগুলার কার্যক্রমের অংশ। আমার কাছে এটা খুবই মানে সাসপেশিয়াস বা খুবই মানে অড সাউন্ড আমার কাছে অ্যাটলিস্ট। কারণ একটা রাজনৈতিক দল নির্বাচন একেবারে কাছাকাছি চলে আসছে, তাদের অলমোস্ট 63 or 64, আমি জানি না এক্সাক্ট নাম্বারটা, একটা আসনে তারা প্রার্থীতা ঘোষণা করেন, তো নির্বাচন আগে এই কাজটা তারা করবেনি। রাদার যে এখনো 36টা বা 37টা এখনো বোধহয় বাকি আছে। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুবই স্পষ্টত বলেছেন তাদের জোট সঙ্গে যারা আছেন, লম্বা সময় লড়াই যাদেরকে তারা সাথে পেয়েছেন, তাদেরকে তারা এটা নমিনেট করবেন। দে ক্যান ডু এনিথিং। প্যারালালি আমরা যেটা করছি, আমরা আমাদের মতন করে আমাদের কার্যক্রম পরিচালনা করছি। অ্যান্ড প্যারালালি আপনাকে আরেকটা ব্যাপার বলি, দেখেন রাজনীতিতে তো কোনো সম্ভাবনা উড়াই দেওয়া যায় না। আজকে হয়তো আসন ঘোষণা করা হয়েছে, কালকে আসন নাও তো থাকতে পারে, এটা স্পেকুলেশন, আমি বারবার বলছি। কাজে দেখেন, আলোচনা এটা ডিফারেন্ট, একটা ডিফারেন্ট টেবিলে হচ্ছে এই আলোচনাটা, এবং এই আলোচনাটা পার্টিকুলার কোনো দলের সাথে হচ্ছে না। তবে একটা কথা আমরা খুব নিশ্চিতভাবে আপনাকে বলি, কার সাথে কি বোঝাপড়া হবে আমরা সেটা জানি না, আমরা যেটা জানতেও চাই না। আমাদের আহ্বায়ক এবং আমাদের দলীয় যে নির্বাচন পরিচালনা কমিটি খুব ক্ল্যারিফাইড ওয়েতে এই কথাটা বলেছে যে আমরা আমাদের মতন করে প্রস্তুতি নিচ্ছি, বাই হুক ক্রুক আমরা এই ইলেকশনে পার্টিসিপেট করব। রেজাল্টের চিন্তা আমরা করছি না, আমরা নতুন দল হিসেবে উই ওয়ান্ট টু কম্পিট, আমরা আমাদেরকে সামনে দেখতে চাই, আমরা আমাদের এই রাজনীতিতে আমাদেরকে আমরা সেট করতে চাই, ফিট করতে চাই। সো আমরা সেই জায়গাটাতে এগিয়ে যাব। জি, ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, এনসিপির সাথে শোনা যাচ্ছিল, গণমাধ্যমগুলো এক ধরনের ধারণা করছিল বা নানান নেতাদের সাথে কথা বলে যেটা বোঝা যাচ্ছিল, হয়তো এনসিপি আসতে পারে বিএনপির সঙ্গে একটা জোট হতে পারে। কিন্তু আজকে আসন ঘোষণা মানে প্রার্থী ঘোষণার পর দেখা গেল যে এনসিপির জন্য কোনো আসনই আসলে বিএনপি ফাঁকা রাখেনি, এমন যে আসলে আর কোনো আশা নেই যে এনসিপি বিএনপিতে আসবে বা একসাথে থাকবে। দেখেন, আমি স্পেকুলেটিভ কোনো কথা বলতে চাচ্ছি না। মূল জিনিসটা হচ্ছে কি, দেখেন বর্তমান যে রাজনৈতিক পরিবেশ, যেটা তাসিন ভাই বললেন, এখানে প্রত্যেক দলের সাথে কিন্তু কথাবার্তা হবে, আলাপ আলোচনা হবে, এখানে তথ্যের আদান প্রদান হবে, আলাপ আলোচনা, এটা স্বাভাবিক, সেটা কিন্তু হয়ে আসছে। কিন্তু আমরা তো এই পরিবেশটাই চাই, এবং এই পরিবেশটার জন্যই তো বেশি জুড়ে গণঅভ্যুত্থান, যেখানে সকলের মত প্রকাশের স্বাধীনতা থাকবে, সকল সবার সাথে কথা বলে মতের আদান প্রদান হবে, মতের পার্থক্যও থাকবে,
কিন্তু আমরা একে অপরের মতের পার্থক্যকে সম্মান করবো, এটাই তো আমরা চেয়েছি। কাজে আমরা কিন্তু এরকম একটা এনভায়রনমেন্টে আছি, ঠিক আছে। অ্যালায়েন্সের যে বিষয়টা, হ্যাঁ আমরা যেটা আমরা ক্লিয়ার করছি, যারা আমাদের সাথে গত 15 বছর আমাদের সাথে আন্দোলন সমন্বয়ে শরিক ছিলেন, অবশ্যই তারা আমাদের সাথে আছেন এবং তাদেরকে আমরা এই যে আগামী যে আসন্ন নির্বাচন তাদের মূল্যায়ন আমাদের করবো। এখন এনসিপির ব্যাপারে যেটা বলছেন আপনারা, এখানে এনসিপির সাথে তো এনসিপি খেলে না, বিএনপিতে প্রত্যেকটা দলের সাথে একটা ডায়ালগ ওপেন আছে, কাজেই এই ডায়ালগুলো কিন্তু চলবে, হ্যাঁ, এবং ভবিষ্যতে বলে দিবে আমরা আসলে কোথায় যাবো। ইটস অনগোয়িং প্রসেস। কাজে প্রসেসটা এখানে খালি শেষ হয়ে গেছে বললে আমার মনে ভুল হবে। ইটস প্রসেস দ্যাটস অনগোয়িং, এটা চলতেই থাকবে। জি, ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির, বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জামায়াতে ইসলামের দিকে ইঙ্গিত করে বলেছেন তারা আওয়ামী লীগের মতোই রাজনৈতিক দল, জামায়াতের জন্য আওয়ামী লীগই ভালো ছিল। তিনি বলেছেন যারা মুক্তিযুদ্ধের সময় দেশের বিরুদ্ধে ছিল তারাই এখন ধর্মকে ব্যবহার করে মানুষকে ধোঁকা দিচ্ছে। আজকে তারা বড় বড় কথা বলে আমরা আওয়ামী লীগের মতো করতে পারবো না, তাই তাদের গলার আওয়াজ উঁচু হয়ে গেছে। আব্বাস সাহেবের কথার কোনো রিয়াকশন কি দিবেন আপনি? দেখেন, বাংলাদেশ জামাত ইসলাম সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতকে বিশ্বাস করে। ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা নেওয়ার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান নেওয়ার মালিক আল্লাহ। যেমন এই একদম ভালো করে বলছি, বাংলাদেশ জামাত ইসলাম, বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দল ব্যর্থ হয়েছে হাসিনাকে সরাতে। আবারও বলতেছি, জামাত ইসলাম, বিএনপি সবাই ব্যর্থ হয়েছে। আল্লাহর তরফ থেকে সাহায্য আসছে বলে আমাদের এই ছোট ছোট ভাইয়েরা তাদের জীবনের রক্ত দিয়ে শেখ হাসিনার মতো মনস্টারকে সরাতে সক্ষম হয়েছে। এবং এটা সবার জন্য, বাংলাদেশে যেমন আপনি একটু আগে বললেন আমাদের 71 আমাদের সবার, সেরকম 36শে জুলাইটাও আমাদের সবার। তা আব্বাস ভাই কি উনি আমাদের বয়স্ক মানুষ, রাজনীতিতে আছেন, ওনার একটা রাজনৈতিক মন্তব্য, সব রাজনৈতিক মন্তব্যকে এখানে নিয়ে আসা যাবে না। আর আবার প্রথম কথাতেই আসি, বাংলাদেশ জামাতে ইসলাম সংখ্যার উপর ভিত্তি করে বা ক্ষমতায় যাওয়ার জন্য তারা যে রাজনীতি করে এটা না। তার একটা উদাহরণ দেখেন, বদরের যুদ্ধে 313 জন, আর ওদিকে ছিল 1000-এর একটু উপরে। আল্লাহ কিন্তু জয়লাভ করাইছেন 313 জনকে। ওহুদের প্রান্তরে কিন্তু সমান সমান ছিল, কিন্তু ওই সময় মুসলমানরা কি হেরে গেল। ঠিকই আমাদের দেশেও দেখেন 91 সালে কেউ চিন্তাও করেনি বিএনপি ক্ষমতায় আসবে, বিএনপি কিন্তু ক্ষমতায় এসছে। সো বাংলাদেশ জামাতে ইসলাম যে আওয়ামী লীগ হয়ে গেল বা আওয়ামী লীগের জন্য আছে, এগুলো উত্তর দেওয়া ঠিক হবে না। উনি ওনার মতো করে বলছে, আল্লাহ ওনাকে যদি ভালো একসময় দেখা দেওয়া হয়তো। কারণ আমরা শোনেন, বিএনপি আর জামাতের মধ্যে বিভেদ চেষ্টা করবে, এটা ভারতের একটা অংশ। আমি সেজন্য এইটাতে পা দিতেই চাই না। কারণ আমরা হচ্ছে, আমার কাছে মনে হয় বিএনপি এবং জামাত পরীক্ষিত বন্ধু, একদম আপদ থেকে শুরু করে সব সময় একসাথে ছিল। সো কোনো একজন দেখেন, বেগম খালেদাকে দেখতে কি আমির জামাত যাননি? বাংলাদেশের সমস্ত জেলায় জামাত ইসলামের প্রতিটা অফিসে বেগম খালেদা জিয়ার জন্য কিন্তু দোয়া হয়েছে। সো আবার দেখেন মহাসচিব সাহেব সেদিন ডক্টর তাহের সাহেবকে দেখতে গেছে। সো এগুলো দেখে একটা বিচ্ছিন্ন কথা আবেগে হয়তো কি বলছে, এটা না বললেই ভালো। জি, ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI এর জরিপ বলছে রাজনৈতিক দলকে পছন্দের দিক থেকে শীর্ষে আছে জামায়াতে ইসলামী, তবে ভোট দেওয়ার ক্ষেত্রে জরিপে অংশগ্রহণকারীরা বিএনপিকে এগিয়ে রেখেছে। ধরেন যেহেতু পছন্দ করে জামায়াতে ইসলামীকে, ভোটের আগে পছন্দশীল দলকেই ভোট দিল, ভোটের সিদ্ধান্ত চেঞ্জ হয়ে গেল, তখন বিএনপির আসলে কি হবে? দেখেন, প্রথম যে কথাটা এটা সাংঘর্ষিক, পছন্দ করে জামাতকে কিন্তু ভোট দেবেন বিএনপিকে। কাজে এই পোলসগুলোর ব্যাপারে আমি একটা কথা বলতে চাই, এখন অনেক পোলস হবে কিন্তু, হ্যাঁ, এবং পোলসগুলো বিভিন্ন প্যারামিটার্স থাকে, স্যাম্পল সাইজ থাকে, এক একজন একটা মেথোডোলজি দিয়ে কাজ করে। কাজে পোলস আপনার রেগুলার চেঞ্জ হবে। হ্যাঁ, পোলসগুলোকে আপনি কীভাবে কাজে লাগাবেন, ঠিক আছে, আপনার ক্যাম্পেইন স্ট্র্যাটেজির জন্য কাজে লাগাবেন এবং কোথাও কোথাও আপনি ইম্প্রুভমেন্ট লাগবে, এটা নিয়ে আপনি কাজ করবেন। কাজেই পোলস হবে, আগেও কিন্তু বেশ কয়েকটা পোলস হয়ে গেছে সার্ভে, ভবিষ্যতে আরও পোলস আমরা দেখব। এবং আপনি কিন্তু প্রতিটা পোলস কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, একটা বিশাল চাঙ্ক অফ পপুলেশন কিন্তু এখন আনডিসাইডেড। সো দ্যাট ইজ দ্য বিগ ফ্যাক্টর। এবং প্রত্যেকটা দলকে আমাদের সেটা নিয়ে কাজ করতে হবে। আমাদের যে ভোট ব্যাংক আছে, আমাদের ভোট ব্যাংকের বাইরে গিয়েও চিন্তা করতে হবে, হাউ ডু উই কনভিন্স দ্য ভোটার্স এবং হাউ ডু উই কানেক্ট উইথ বিভিন্ন সেগমেন্টস অফ সোসাইটি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কানেক্ট করবো কেমনে। কাজেই পোলসগুলো আমার মত হচ্ছে স্ট্র্যাটেজি ডেভেলপ করার জন্য এবং নিজেদেরকে কারেকশন করা, ইমপ্রুভ করার একটা ভালো জায়গা। কাজেই এটাকে খুব সিরিয়াসলি দেখার কিছু না আমি মনে করি, এবং ভবিষ্যতে আরও পোলস আসবে। কিন্তু একটা জিনিস আমি এই পোলসটাতে যে খেয়াল করেছি, যেটা একটা হলো পলিটিক্স, আর দ্বিতীয় পার্টটা আপনি যদি দেখেন, ওখানে একটা খুব ইম্পর্টেন্ট একটা আমি স্ট্যাটিস্টিক পেয়েছি, হচ্ছে কি
বাংলাদেশের সম্পদের সুষম বন্টনের ব্যাপারে মানুষরা কি মনে করে, ওখানে দেখবেন 53%, অলমোস্ট তার চেয়ে বেশি মানুষ মনে করে তার বাংলাদেশে এখন যে বাংলাদেশের যে ইকোনমিক যে স্ট্রাকচার আছে এখানে কিন্তু সম্পদের সুষম বন্টন নাই, উইচ ইজ এ ভেরি অ্যালার্মিং সাইন। কাজে দিস আর দ্য নাম্বারস উই শুড, আমরা যেটা আমরা অ্যাটেনশন দেওয়া উচিত ভবিষ্যতে যখন আমরা পলিসি করবো, কাজ করবো, এই বাংলাদেশকে ভবিষ্যৎ বাংলাদেশকে যেখানে সম্পদের সুষম বন্টন হবে, উন্নয়নের জন্য সুফল প্রতিটি শ্রেণী পেশার মানুষ পায়, সেটা আমাদের এনশোর করতে হবে। কিন্তু এখানে অনেক কিছু অন্তর্নিহিত অনেক ফিগার্স আছে, খালি পলিটিক্যাল ফিগার্সগুলা মনে হয় ফোকাস করাটা খালি কারেক্ট হবে না, এটা চেঞ্জ হবে। আর আমি একটু জাস্ট অ্যাড করি, ইতিহাসের ব্যাপারে অনেক আলাপ হয়েছে। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে ইতিহাস লিখবেন ইতিহাসবিদরা, রাজনীতিবিদরা না। যেটা আমরা গত 15 বছর দেখেছি, রাজনীতিবিদরা ইতিহাসকে ডিকটেট করার চেষ্টা করেছেন, যেটা মূল সমস্যাটা ক্রিয়েট করেছে। আমাদের মনে ওই জায়গাটা আবার যেটা হয় যে বাংলাদেশের ইতিহাসটা ইতিহাসবিদরা যেন লিখেন নির্মোহভাবে, আমরা যেন ইতিহাসটাকে পাই, এটা হলো মূল কথা। জি, ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, আপনি যে 50+ মানুষ মনে করেন যে বাংলাদেশে সম্পদের সুষম বন্টন নাই, সেটা খেয়াল রেখেছেন এবং নির্বাচনে যদি আপনারা জয়ী হন, ক্ষমতায় যান, তখনও খেয়াল রাখবেন বলে আমি বিশ্বাস করি। ফয়েজ আহমদ, IRI এর একটা জরিপ অবশ্যই আপনার চোখে পড়েছে, অন্তর্বর্তী সরকার কেমন করছে এই প্রশ্নের জবাবে 26% মানুষ বলেছেন খুবই ভালো, আর মোটামুটি ভালো বলেছেন 44% মানুষ, সব মিলিয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন 70% মানুষ। পুরুষদের মধ্যে 72% অন্তর্বর্তী সরকারের কাজে সন্তুষ্ট, নারীদের মধ্যে এই হার 69%। খুবই কাকতালীয়ভাবে 2023 সালে IRI এর জরিপে দেখা গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাজকে সমর্থন দিয়েছেন দেশের 70% মানুষ। জরিপ বলেছিল ক্ষমতায় আসার পর থেকে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কার্যক্রমের কারণেই 70% মানুষ মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালো কাজ করেছেন। এই যে কাকতালীয়ভাবে 2023-এ শেখ হাসিনা 70% সমর্থন পেয়েছিলেন এবং 25-এ ডক্টর ইউনূস 70% সমর্থন পেলেন, 23-এর 70 আর 25-এর 70-এর মধ্যে কি মিল দেখেন আর কি অমিল দেখেন? প্রথম মিল যেটা দেখি সেটা হচ্ছে দুটোই 70, সংখ্যাগত জায়গায় দাঁড়ানো। আর সেকেন্ড থিং, অমিলের জায়গাটা বলি ইন্টারেস্টিং। প্রথম কথা হচ্ছে কোনো সার্ভে নিয়ে, কোনো পোলস নিয়ে আমি কমেন্ট করতে পছন্দ করি না, বিকজ এটা নানান লুফলস থাকে, অনেক ক্ষেত্রে এটা নিয়ে কমেন্ট করা খুব বিপজ্জনক হয়। সবচেয়ে পারফেক্ট পার্সন হচ্ছে IRI-কে আপনি জিজ্ঞেস করতে বলে ভালো হতো, তারা বলতে পারতো ব্যাখ্যাটা। কিন্তু একটা জিনিস আমার কাছে পরিষ্কার, যখন শেখ হাসিনাকে 70% মানুষ খুব সমর্থন দিচ্ছিলেন, তার কাজে সন্তুষ্টি প্রকাশ করছিলেন, সে সময় আমি একজন গণমাধ্যম কর্মী ছিলাম। আমার জানা মতে সে সময় সেই সরকারের দিক থেকে গণমাধ্যমকে বলা হতো যে এটা নিয়ে যেন রিপোর্ট করা হয় আর কি। ধারণা করি যে এবার যে তারা ইন্টারিম গভর্নমেন্টের বিষয় নিয়ে বলেছে, সেখানে গভর্নমেন্টের পক্ষ থেকে বা কোনো এজেন্সি কেউ কোথাও কোনো জায়গায় বলেনি যেটা নিয়ে আপনারা প্রতিবেদন করেন। এটা নিয়ে আমাদের কোনো এক্সাইটমেন্ট নাই, এটা নিয়ে আমাদের ওইভাবে কোনো কমেন্টও নাই। আমি আপনার আগের প্রশ্নে আপনি আমাকে যেটা বলছিলেন, প্রফেসর ইউনূস নতুন বাংলাদেশ গড়ার প্রসঙ্গে বলছিলেন, একটু রেসপন্স করা লাগে। এটা আপনি জাতীয় পার্টি সম্পর্কে নিশ্চয়ই জানেন, আপনাদের যমুনা টেলিভিশনেরও মালিকদের একজন জাতীয় পার্টির এমপিও ছিলেন সংসদে। জাতীয় পার্টির একটি দলীয় সঙ্গীত আছে, সেই সঙ্গীতটা কি আপনি জানেন? সঙ্গীতটা শুরু হয় নতুন বাংলাদেশ গর্ব মোরা, নতুন করে শপথ নিলাম। তাহলে আমরা কি কোনোদিনও জাতীয় পার্টির এই যে ক্লেম নতুন বাংলাদেশ গড়বে, তার মানে কি বাংলাদেশের অস্তিত্বকে, জন্মকে অস্বীকার করা হয় না। আসলে মুশকিল হচ্ছে আপনি যদি অন্যান্য অনেক বিষয় আশয়, অনেক বয়ানের মধ্য দিয়ে এই একটা বক্তব্যকে রিলেট করা, আমি খুবই সরি যে এটা আপনি এভাবে রিলেট করবেন এবং এভাবে প্রশ্ন করবেন, এটা আমি ধারণা করিনি। এই কারণে করিনি, এটা তো সবার কাছে পরিষ্কার যে কি মোটিভেশনের জন্য, কি উদ্দেশ্য নিয়ে উনি বক্তব্যটা দিচ্ছেন। সুতরাং এই জায়গাটা আমি আবার বলে রাখলাম যে এই ধারণাটা আমরা ওই ধারণাকেই আমরা রিফ্লেক্টেড হতে দেখি। ওটা বিষয়ে আমার কিছু জানা নেই, বিসিএস পরীক্ষা ওইসব কারণে আসলে প্রশ্নগুলোর জন্ম দেয়। ফয়েজ আহমদ, এইটা আপনি সরকারের একটি অংশ আপনার মাথায় রাখা উচিত। ওইসব টার্ম যখন ব্যবহার করা হয় না, তখন এই ধরনের প্রশ্নগুলো মাথায় আসে। খুব বেশি সময় আসলে নেই। তাহসিন রিয়াজ, অন্তর্বর্তী সরকার গঠন বৈধ, হাইকোর্টের রায় বহাল রেখে লিফট টু আপিল খারিজ করলেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সমন্বয়ে গঠিত 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ আদেশ দিয়েছেন এবং আপিল বিভাগ আদেশে বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ এবং গঠন প্রক্রিয়া চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজের হাইকোর্টের আদেশ সঠিক ও যথার্থ এবং বলেছেন যে হাইকোর্টের দেওয়া রায়ে কোনো ত্রুটি নেই বলেও আপিল বিভাগ পর্যবেক্ষণ দিয়েছেন। এইবার কি এই যে অন্তর্বর্তী সরকারের বৈধতার বিতর্ক কিছুটা হলেও পিছু ছাড়বে বলে মনে হয়? না, এই দেখেন, এই ইন্টারিম গভর্নমেন্টের বৈধতা নিয়ে যারা প্রশ্ন করে, আমার কাছে মনে হয় তারাই অবৈধ। কেন এটা বলতে হয়? এত বড় একটা গণঅভ্যুত্থান, এত বড় লেজিটিমেসি, আপনি পৃথিবীর ইতিহাসকে প্রশ্ন করেন, আপনি বাংলাদেশের ইতিহাসকে প্রশ্ন করেন। আফটার 71
বাংলাদেশে এত বড় গণঅভ্যুত্থান আমরা কখনো কেউ উইটনেস করছি কিনা? আমরা করি নাই। এত বড় ক্লাস্টার, ডিফারেন্ট ক্লাস্টারের মানুষদের যে পার্টিসিপেশন এবং এত স্পন্টিনিউয়াস পার্টিসিপেশন আপনারা কেউ ইভেনচুয়ালি যারা এখানে আছেন আপনারা কেউ ইভেনচুয়ালি উইটনেস করছেন কিনা? কাজে দেখেন মানে এই ইন্টারিম গভর্নমেন্টের বৈধতা হচ্ছে এই গণঅভ্যুত্থান, আর জনগণের অভিপ্রায়ের যে কথাটা সংবিধানে আছে এটা ভেরি ওয়েল নন টু এভরিওয়ান। আই গেস আমার নতুন করে বলার কিছু নেন। 106-এ যে ধরনের রেফারেন্স চেয়ে নিয়ে আসা হয়েছে, মানে ইটস আ ভেরি মানে সেটেলড ইস্যু। আমার কাছে মনে হয় না নতুন করে বলার কিছু আছে। ছোট্ট একটা বিষয়, জাস্ট 1 মিনিট একটা রেসপন্স দিই, যেহেতু সবাই এই ব্যাপারটাতে রেসপন্স দিয়েছেন। দেখেন, নতুন বাংলাদেশ আমাদের লাগবে, বাট অবভিয়াসলি দিস শুড বি মেনশনড। সেটা হচ্ছে 71 কমপ্লিটলি আনকম্প্রোমাইজড ইস্যু। এই জায়গাটাতে আমরা কেউ কম্প্রোমাইজ করছি না। কিন্তু নতুন বাংলাদেশটা আপনার কেন লাগবে জানেন? যেই বাংলাদেশে আপনার সেনাবাহিনীর মতন একটা দায়িত্বশীল মানে অর্গানাইজেশনকে ধ্বংস করে দেওয়ার জন্য আপনার স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, সেই রাষ্ট্রে ভিনদেশী একটা সংস্থার অস্ত্রধারী লোকজন ঢুকে আপনার সেনাবাহিনীকে খুন করে, সেই দেশের জন্য আপনার নতুন বাংলাদেশ সত্যিকার অর্থেই লাগবে। আপনি 71-এ কি স্বাধীনতা পেয়েছেন? যেই স্বাধীনতা মানে পাশের দেশের সেনাবাহিনী এসে আপনার অস্ত্রের জোরে একটা দেশের প্রধানমন্ত্রী একটা দেশের প্রতিষ্ঠানকে ধ্বংস করার জন্য, সেই দেশের এমপি মন্ত্রীর একটা প্রতিষ্ঠানকে ধ্বংস করার জন্য এত বড় ষড়যন্ত্র তারা বাংলাদেশের বিরুদ্ধে করে। কাজে নতুন বাংলাদেশ এটা ম্যাটাফরিক না, কিন্তু এটা কোনো ধরনের কম্প্যারিজন না, কিন্তু 71 না 24 এই ধরনের কোনো মানে প্যারালাল কোনো কিছু আমরা দেখতে চাই না। 71-এর নিজস্ব জায়গা আছে, নিজস্ব স্বকীয়তা আছে। 71-এ আমরা বাংলাদেশ পেয়েছি, লাল সবুজের পতাকা পেয়েছি, কিন্তু নতুন বাংলাদেশ আমাদের লাগবে। এ ধরনের আধিপত্যবাদ যে শক্তি, এই শক্তি থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য হলো নতুন বাংলাদেশ আমাদের লাগবে। রাজনীতির এই আলোচনা চলবে, রাজনীতিতে শেষ বলে কিছু নেই। আগামী রবিবার রাত 9টায় আবারও দেখা হবে, সাথেই থাকবেন।